ইংরেজি নববর্ষের আগে একটা ভালো খবর আমাদের কাছে এসে পৌঁছলো যে বাংলা সাহিত্যের আবার একটা দারুণ দিন এসেছে। কি দিন এসেছে না, এমন একজন সাহিত্যিক এবারে সাহিত্য একাডেমি পেয়েছেন, যিনি আমাদের তো খুব প্রিয় বটেই এবং পাঠকবর্গের কাছেও বেশ পরিচিত নাম, শ্রী স্বপ্নময় চক্রবর্তী। এবং এমন একটা সময়, যে সময়টাতে আমরা সাধারণভাবে বলতে এবং বিশ্বাস করতে ভালোবাসি যে বাংলা ভাষার ঘোর দুর্দিন, বাংলা বই কেউ পড়েন না এবং বাংলার সাহিত্যের আর বিশেষ ভবিষ্যৎ, বর্তমান ইত্যাদি কিছু নেই, সবটাই অতীতে। এমন একটা সময় নববর্ষের ঠিক আগে আগে এরকম একটা খবর এলে পরে মনের মধ্যে একটা আনন্দ তো হয়ই। তা তো সেই আনন্দ বটেই। নিশ্চয়ই আমাদের শ্রোতাদের হচ্ছে এবং বিশেষ করে আমাদের ভালো লাগা এইটাই যে আমরা দীর্ঘদিন আকাশবাণীতেও তাকে পেয়েছি এবং তার দু একটা উপন্যাসের ভেতর দিয়ে উঁকি দিলে বোঝা যায় যে আকাশবাণীও স্বপ্নময়দার জীবনে অভিজ্ঞতার ভেতরে একটা বড় অংশ জুড়ে রয়েছে। তো এর বেশি আর না বলাই ভালো। আমরা সরাসরি স্বপ্নময়দাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করি। হুম। নতুন বছরের শুভেচ্ছা এবং আমিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে পুরস্কার প্রাপ্তির শুভেচ্ছাও বোধহয় আমাদের তরফ থেকেই প্রথম শ্রোতারা জানাতে পারছেন আপনাকে সরাসরি। আচ্ছা। এই যে একটা নতুন পুরস্কার তো আপনি আগেও পেয়েছেন, হ্যাঁ। বঙ্কিম পেয়েছেন, আরো একটি প্রখ্যাত দৈনিকের পুরস্কার পেয়েছেন। সেই সব পুরস্কারের পর অবশেষে সাহিত্য একাডেমি। এটা এমন একটি পুরস্কার একজনের জীবনে যে যখন প্রথম লিখতে শুরু করে তখন তো কেউ পুরস্কার পাবো ভেবে লেখে না, ঠিক তো। কিন্তু সে যখন অভিজ্ঞতায় প্রাঞ্জল হয় তখন সে বুঝতে পারে যে আমি যেটা লিখছি সেটা আদৌ আমার পাঠকের কাছে পৌঁছচ্ছে কিনা। এই পুরস্কার পাওয়ার পরেও সেই ছেলে মানুষই আবেগ, সেই উত্তেজনা যেটা একদম তরুণ একজন লেখকের হয় একটি প্রথম পুরস্কার পাওয়ার সময়, আপনিও জীবনে কখনো না কখনো প্রথম পুরস্কার পেয়েছেন, সেই উত্তেজনা আর এই উত্তেজনা কি না একই? না, সে তো অনেক তফাৎ। আমি যখন প্রথম একটা কবিতা বেরোলো একটা পত্রিকায়, হুম। শ্যামবাজারের স্টলে দেখলাম, হুম। তখন সেটাকে নিয়ে আমি ছুটলাম, ওই যে রানার ছুটেছে, হ্যাঁ, সেরকম ভাবে ছুটলাম খবরের বোঝা হাতে। কাকে দেখাবো না, পবিত্র সরকার। আমি যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির একতলায় আমি আমার পিসমশের বাড়িতে আমি কিছুদিন আশ্রিত ছিলাম, তার কারণ আমি সেখানে শ্যামবাজার অঞ্চলে টিউশনি করতাম হুম। পিসমশের বাড়িতে থেকে। আর পিসমশের ছেলে বিলেত চলে গেছিল পড়াশুনো করতে, আমি তো ওইখানে ছিলাম। ওই যে ছুটে পবিত্র সরকারকে দেখাবো বলে ছুটলাম, আনন্দ সেটা। সেটা প্রথম একটা কবিতা ছাপা হলো। তো এটা কি হলো, মানে আমি তখন ভেবে রেখেছিলাম, হ্যাঁ, এটা ওটা সেটা অনেক পুরস্কার তো প্রতি বছরই বলা যায় একটা করে পাই এখান থেকে, এটা ওটা সেটা একটা প্রতি বছরই জুটছে কেমন। তো সেটা কখনো টাকায় থাকে, কখনো তাতে কোনো টাকার অঙ্ক থাকে না, অন্য হ্যাঁ, সম্মাননা থাকে। অন্য সব থাকে, কিন্তু একটা না একটা কিছু জোটে। সেই আমার ওগুলো আমি আর বলতে পারবো না, যেটা ফলকগুলো আছে সেগুলো কারোরই মনে রাখা সম্ভব নয় সেই যদি না ওরা লিখে দেয় যে এটা কারা দিয়েছিল। তো সেই আনন্দ, হ্যাঁ, বঙ্কিম হওয়ার সময়ও আনন্দ হয়েছিল। 2005 সালে বঙ্কিম পাই, তখন আমার বয়স অনেকটাই কম, এখনকার চাইতে প্রায় 18 বছর কম আর কি। আর এর মাঝে কোনো পুরস্কারই যে খুব এক হালকা নয় সেটা আমি বলবো না, কারণ ওই হিমানীশ গোস্বামী দের পরিবার থেকে একটা দিত একটা হাস্যরসাত্মক লেখার জন্য, কি মতি নন্দী নামে যে পুরস্কারটা চালু হয়েছিল, হ্যাঁ, সেটাও মানে ওটা যথেষ্ট ওজনদার, বেশ ওজনদার। তারপরে সাহিত্য পরিষদ যেই পুরস্কারটা দেয় তার মূল্যও অনেক, তার মূল্যও অনেক। অর্থাৎ আপনার কাছে এই আবেগটা এখন চেনা আবেগ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা চেনা আবেগ হয়ে গেছে। কিন্তু একটা কথা আমি এখানে জিজ্ঞেস করতে চাই, মনীষা প্রশ্নটা তুলেছে, তরুণ লেখকের কাছে একরকম হয়তো অনুভূতি নিয়ে আসে। নিশ্চয়ই তরুণ লেখকরা, এটা একটা বুস্ট, হ্যাঁ, তরুণ লেখকের কাছে একটা অক্সিজেন, আত্মবিশ্বাস। হ্যাঁ, তুমি পারবে, তুমিও পারো, এরকম একটা। হ্যাঁ, কিন্তু এইখানটাতে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে লেখকের শরীরের বয়স বাড়ে, হ্যাঁ, কিন্তু লেখক কি কখনো প্রবীণ হন? হ্যাঁ, লেখক প্রবীণ হন, পোক্ত খান প্রবীণ, কিন্তু তারুণ্য যায় কি কখনো? না, লেখক প্রবীণ হন। লেখকের মধ্যে একটা ব্লটিং পেপার থাকে, এই ব্লটিং পেপারটা হচ্ছে চারপাশ থেকে যেটা শুষে নেয়, তার নাম হচ্ছে রহস্য। যখন ব্লটিং পেপার
ভিজে যায় তখন আর নতুন কিছু শুষে নিতে পারে না, রহস্য হয় না। তখন তারা তারুণ্যটা আমি যখন প্রথম ছোটবেলায় গ্রামে গিয়ে যখন একটা আধা পাকা ধানকে টিপে দেখলাম যে ধানের ভেতর থেকে দুধ বেরোচ্ছে, আমার কাছে যে সেটা রহস্য ছিল, ধানের ভেতরে একটা তরল পদার্থ থাকে এবং সেটা আস্তে 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 জমে যায়। যখন আমি দেখলাম খেজুরের রস, খেজুর গাছ মাটির তলা থেকে জিনিস নিচ্ছে, নিজের রস তৈরি করছে, সেখানে দূর দূরান্ত থেকে পাখি খেতে আসছে এবং পাখি থেকে আটকানোর জন্য ওরা আবার অন্য প্রোটেকশন নিচ্ছে, সেগুলো আমার কাছে রহস্য। মানুষ বিস্ময় তাই জাগে আমার হ্যাঁ, প্রাণ। ধান কাটা হয়ে গেলে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ধান খেতে ঢুকে মানে পিলপিল করে ঢুকে ইঁদুরের গর্ত খুঁজছে, ইঁদুরের গর্ত থেকে ধান বার করছে না, শুধু গোটা গোটা ইঁদুর বার করে নিচ্ছে। আর ইঁদুররা ততদিনে ধান টান খেয়ে মানে গায়ে চর্বি টর্বি জমিয়ে বেশ নধর এবং সুস্বাদু হয়েছে এবং ওরা তখন ইঁদুরের মাংসটা খাচ্ছে। সারা গ্রামে একটা হই হই ঢেঁড়া পড়ে গেছে। এগুলো তো রহস্য। এবং উত্তর কলকাতা থেকে গিয়ে যখন আপনি এই জীবনটা যখন দেখি সেটা হচ্ছে রহস্য। যত বয়স হয় তখন আস্তে আস্তে এরা হয়ে যায় অভিজ্ঞতায়। যখন একটা আদর্শবাদী মাস্টারমশাই যখন কোশ্চেন পেপার আউট করে দেয়, কেন কোশ্চেন পেপার আউট করে দেয়? না ছেলে একটা ফ্ল্যাট কিনবে, এই বাড়িটা আর থাকা যাচ্ছে না, পিছল হয়ে গেছে, তার স্ত্রী পিছলে পড়ে গেছে, তারও যে খুব দোষ আছে তা নয়, যে একটা বাড়ি চাই তার, সে তখন কোশ্চেন আউট করে দেয়। কোশ্চেন আউট করে দিলে কি হয়? প্রথম দিকে মনে হয় ছি, তাই বললে কোশ্চেন আউট করবি? তারপরে মনে হয় যে যখন আরেকটা বাড়ি আছে আরেকটা বাড়ি করবে বলে কোশ্চেন আউট হয়, তখন আর রহস্য মানে ঘেন্নাটা থাকছে না। তো যখন জানি যে পাঁচজনে করে যাহা তুমিও করিবে তাহা, তখন তার অপরাধ বুঝতে থাকছে না তো। কিন্তু এই রকম একটা সময়ের মধ্যেও আমরা যখন জীবনের অনেক কিছু দেখে হয়তো চিন্তিত হয়ে পড়ছি, দুশ্চিন্তিত হয়ে পড়ছি, যে এমনকি খুব খারাপ জিনিসও আজকাল বিস্মিত হচ্ছি না দেখেই নিজে বিস্মিত হয়ে পড়ছি, অর্থাৎ আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। তার মধ্যেও নতুন বছর আসে, নতুন বছরের রেজলিউশন আসে, এখন অনেক তরুণরা আছেন যাদের মধ্যে হয়তো আশা ভরসা বেঁচে আছে। এবং এই লেখকের তারুণ্য, এই জিনিসটা আমাকে ভাবা এই কারণে যে আমার কেমন যেন মনে হয় যে যারা লিখছেন, আজ পর্যন্ত লিখে চলেছেন, যেমন আপনি, তাদের চোখের ভাষায়, তাদের আচরণে কোথাও একটা ভালনারেবিলিটি থাকে, যেটা তরুণের লক্ষণ। কখনো কিন্তু একজন ফাংশনিং লেখককে দেখলে পরে মনে হয় না যে ইনি একটা মানে মূর্তিতে পরিণত হয়ে গেছে, একেবারেই তাই। মনে হয় এখনো তাকে মনে হয় যে এখন উনি অনেক বদলে যেতে পারেন, তার চিন্তা ভাবনা আবার একটা বাঁক নিতে পারে। এবার আপনার নিজের কি মনে হয়? নতুন নতুন চিন্তা আসে, ভাবি, কিন্তু কথাটা হচ্ছে যে ভাবনা আর ভাবনাকে বাস্তবায়িত করার মধ্যে অনেকটা তফাৎ আছে। পূর্ণেন্দু পত্রিয়ারা বলতেন যে অবসর সময়ই আমি সিনেমার চিন্তা করি, কিন্তু সিনেমা চিন্তা করা সিনেমা করার মধ্যে অনেক তফাৎ। সিনেমা চিন্তা করার মধ্যে যে আনন্দটা পাই, সিনেমা করতে গেলে এত বাজে লোকের সাথে এত বাজে রকম কম্প্রোমাইজ করতে হয় যে সেটা আর আনন্দ থাকে না। এই সূত্র ধরেই আপনার কাছে আর একটা প্রশ্ন করব, সেটা হলো যে একজন লেখক, তিনি যখন লিখছেন তখন লেখক, যখন লিখছেন না, যে লেখার ভাবনার মধ্যে আছেন, তখনও তো তিনি লেখক। এই যে নতুন বছর, আগের বছরের শেষে একটা পুরস্কারের ঘোষণা আমরা পেয়েছি, সেই পুরস্কারটি হয়তো নতুন বছরের আর কয়েক মাসের মধ্যেই আপনার হাতে আসবে। দায়িত্ব তো কিছুটা বাড়লো বটেই, মানে নিজের প্রতি, নিজের সাহিত্যের প্রতি এবং আপামর বাংলা সাহিত্যের প্রতি। নতুন বছরে আপনার কাছ থেকে আমরা কি ধরনের উপন্যাস পাচ্ছি, কি ভাবনা চলছে, সেটা যদি একটু জানি না। আমার তো একটা চোখ গন্ডগোল করছে, ভীষণই গন্ডগোল করছে। আমি তো এখান থেকে কিছু হলো না, চেন্নাইতে যাব, আমি একটা চোখে প্রায় দেখতে কিছু পড়তে গেলেই আমি ডাবল ইমেজ দেখছি, কেমন। এবারে আমি এখনো পর্যন্ত আমি ল্যাপটপে লিখি না, ডিজিটালি লিখি না, হাতে লিখি। আমাকে লিখতে গেলে বেশ কষ্ট হয়। কতদূর কি লিখে উঠতে পারবো তো আমি জানি না। এমনও তো হতে পারে যে অনেকে যেমন বুদ্ধদেব গুহ আর লিখতেই পারলেন না চোখের জন্য। মানে একটা লেখা শেষ হবার আগে থেকেই তো আমি আরেকটা লেখার প্ল্যান করি। আপনি আগের যে প্রশ্নটা মানে কথাটা বললেন, তার থেকে একটা প্রশ্ন আমার মনে হচ্ছে করা উচিত। সেটা হচ্ছে যে অবসর জীবনের কথা বললেন, পূর্ণেন্দু পত্রী বলতেন কাজের বাইরে যখন, তখন আমি সিনেমা নিয়ে ভাবি। আপনি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থেকেছেন এবং তার মধ্যে একটা দীর্ঘ সময় আকাশবাণীর মতন একটি প্রতিষ্ঠান, যেখানে আবার
যা কিন্তু শিল্প সাহিত্যের একটা বিরাট বড় স্তম্ভ, একটা মাপকাঠি, ভারতীয় মানে সভ্যতার একটা আধুনিক যুগের একটা অন্যতম মানদণ্ড। এমনও কি কখনো হয়েছে যে মনে হয়েছে যে আমার মাথায় যে প্লটটা ছিল আজকের ডিউটির পর বা একটা মানে অবসরের অভাবটা, আপনার কি মনে হয় যে আপনি যদি ফুল টাইমার লেখক হতেন তাহলে আরো বেশি অনেক আনন্দ পেতেন? হোল টাইমার লেখক হলে একটা কিছুর সাথে তো যুক্ত থাকতে হবে, তো কিছু তো একটা করতে হবে, ঘরে বসে বসে তো আর লেখা যায় না। সেটা তো আমাদের দেশে সম্ভব নয়, আমরা ভাবতে পারবো না। ইউরোপের সুবিধাটা হচ্ছে এই, সেখানে বহুদিন হয়ে গেল 100% লিটারেসি, আজকে নয়, আজ থেকে 300 বছর আগে থেকে ওদের 100% লিটারেসি। তা ওদের ইংরেজিতে লেখা হলে 5টা ভাষার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন হয়, ওই স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, রাশিয়ান, বইগুলো তখন বিক্রি হয়ে যায়। ওদের দেশের পড়াশোনার চল ভীষণ, ট্রামে, বাসে, পার্কে বসে বসে বুড়ো বুড়ি পড়ছে। ছেলেমেয়েরা মোবাইল দেখে বটে কিন্তু ওরাও পড়ে, বেশি বয়স্করা তো পড়েই। এবং এখন আজকের দিনের ছেলেমেয়েরা যারা মোবাইল দেখছে তারাও আগামীকাল ওই পড়বে, কেমন? সুতরাং ওদের ওখানে যেভাবে বই বিক্রি হয় মনিটাইজ করা যাচ্ছে, আমাদের এখানে সেভাবে ইকোনমিক্সটা তা নয়। না, আমাদের তা নয়। আজ থেকে 50 বছর পরে কি হবে আমি বলতে পারবো না, আপাতত কিছু সম্ভাবনা নেই। আপনার কখনো মনে হয়েছে যে আপনার যে এই যে ধরুন সাহিত্য একাডেমি মানে কিন্তু একটা সর্বভারতীয় স্তরে একটা বড় স্বীকৃতি, তাই তো? সাহিত্য একাডেমি প্রাপ্ত অন্যান্য ভাষার, কন্নড়ে লিখেছেন, তামিলে লিখেছেন, মালায়ালামে লিখেছেন, এমন অনেক লেখক আছেন যাদের লেখা কিন্তু আমরা ইংরেজি ট্রান্সলেশনে পড়ি। মানে কখনো মনে হয়েছে, এটা কি আপনার দিক থেকে কখনো কোনো ভাবনা এসেছে বা উদ্যোগ নিয়েছেন যে আপনার লেখাগুলো? কখনো ট্রান্সলেশন করার উদ্যোগ নিইনি। আমার বেশ কিছু গল্প অনুবাদ হয়েছে ইংরেজিতে, বই হিসেবেও হয়েছে, কিন্তু সেই বই পড়েছে হচ্ছে একজন অ্যাম্বিশাস অধ্যাপক, সে নিজের উন্নতির জন্য, মানে যাতে করে তার প্রমোশনটা হয়েছে। আমি একটা বই করেছি। এখানে এই সূত্র ধরে আরেকটা প্রশ্নে যাবো যে এই যে বাংলা সাহিত্য কোথাও কি অনুবাদের জন্য আপনার মনে হয় যে সেটা? নিশ্চয়ই তাই, অনুবাদ হয়নি, আন্তর্জাতিক হচ্ছে না, আন্তর্জাতিক হলো না। পাখির চক্রে তো এই 3টে ভাষাই হয়ে গেল আন্তর্জাতিক ভাষা, ইংরেজিটা 1 নম্বর, আর স্প্যানিশ আর ফ্রেঞ্চ। এই 3টে ভাষার একটা ভাষায় না লিখলে তো তুমি তো পদবাচ্যই হচ্ছ না। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে সেটা নয়। হ্যাঁ, না শুধু বিজ্ঞান কেন, আমি যদি ধারে কাছে আসি, আমাদের যে ওটিটি, আমি একদম বাংলা আজকের দিনটায় আসছি, মানে একটা বড় অংশের মানুষ সন্ধ্যেবেলায় ওটিটি দেখে না। হ্যাঁ, টেলিভিশনেরও যুগ প্রায় কত স্তমিত হয়ে পড়লো। মানে ধরা যাক একটা বিলিতি সদ্য প্রয়াত ব্রিটেনের রানীকে নিয়ে একটা বিখ্যাত সিরিজ হয়েছে, 6টা সিজন হলো তার, সেটাও কিন্তু আমি বাংলায় ডাব আকারে পাই, হিন্দিতে পাই, তামিল পাই, তেলুগু পাই, যে মানে বাংলার ওটিটিও কিন্তু বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে, সব পাওয়া যায়। সেটা বইয়ের ক্ষেত্রে আমরা ভাবছি না কেন, পারছি না কেন? আপনার কখনো মনে হয়েছে বা কোন স্তরে আপনি কখনো প্রস্তাব দিয়েছেন? না, আমি জানি না, আমি কখনো। অর্থাৎ এই ভাবনাটা ভাবার কথা ছিল বাজারের। এইটা একটু জানতে ইচ্ছে করছে যে সব লেখকের কাছে, সেটা হচ্ছে যে আপনার লেখার রুটিনটা কিরকম? অনেকেই আছেন বেশ রিচুয়ালি, যাকে বলে সাহিত্য সাধনা, সেটাই করে। সকালবেলায় উঠে এটা খেয়ে একটা মর্নিং ওয়াক করে একটু চা খেয়ে বসলেন। তারাশঙ্কর শুনেছি এক আসনে বসে অনেক পাতা লিখতেন। তবে সমরেশ বসু অফিস যাওয়ার মতন করে টিফিন নিয়ে যেতেন, দুপুরবেলায় অন্য জায়গায় বসে লিখতেন। সন্ধ্যাবেলায় ছুটি হতো, বাড়ি চলে আসতেন, তারপর ক্লাবে যেতেন। এরকম আমাদের বন্ধু আছে যারা আমার সমসাময়িক, তাদের মধ্যে অনেকেই সকালবেলায় উঠে একদম টানা একটা অবধি লিখে যায়। আমি সেটা করি না। আমার বেলা উঠতে উঠতে আসে, বসলেই তো আসে, নানান কি লিখবো না লিখবো সব তো মাথাতেই থাকে, তা কোনটা লিখবো এটা হচ্ছে ব্যাপার। প্রচুর লেখার বিষয়, কিন্তু তার মধ্যে কোনটা লিখবো। আগে ওটা খেয়ে পেতাম না বলে ডায়েরি লিখে রেখেছি, এটা 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 এটা, ওখান থেকে একটা বেছে নিলেই হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার অনেক, এইটা একটা টেকনিক জানা গেল, ডায়েরি লেখা, ডায়েরিতে ছোট ছোট করে আইডিয়াগুলো রাখি, তারপরে ওখান থেকে একটা বেছে নিলাম। কিন্তু আমার মুশকিলটা হচ্ছে আরো অনেক কাজ আছে। আমার নিজের বাজার করতে হয়, আমার নিজের পারিবারিক গার্হস্থ্য কাজ করতে হয়, কিছু হেল্প করতে হয় বাড়িতে। সেইখান থেকে আপনি লেখার রুটিনটা কিভাবে সাজান? অনেক সময় রান্না করতে হয়, আমার স্ত্রীর শরীর ভালো নয়, অনেক সময় আত্মীয় বাড়ি, আমার কাকিমা, অনেক আত্মীয় বাড়ি যেতে হয়, আমার কাকিমা টাকিমাদের দেখতে হয়, এই সবই করতে হয়।
এবং অনেকে জানেই না আমার পাড়ায় আমি লিখি টিখি, বরং জানে আরে আপনাকে তো টিভিতে দেখলাম, এবং সেটা আরেকটা বিপর্যয়। টিভিতে দেখেছে বলে আমাকে সব কঠিন কঠিন প্রশ্ন করে। হ্যাঁ, আরো কঠিন প্রশ্ন করে, আচ্ছা অমুক শিল্পীর আর সিনেমা আর্টিস্ট আর কি, আচ্ছা অমুকের চুলটা কি আসল না পরচুলা? কি হ্যাঁ, জটিল প্রশ্ন। যেন আমি সব জানি। হ্যাঁ, আমাকে হ্যাঁ। 2-3 দিন টিভিতে দেখেছে বসছে, হুম, একবার আমার পাশে অগ্নিমিত্রা পালকে দেখেছে, আরেকবার আমার পাশে কখনো অপর্ণা সেনকে দেখেছে, বা ভেবেছে আমি তো সব জানি। সুতরাং নিয়ে হয় না। ওই আমি লেখক, হুম। আমায় একজন বলেছে যে একটা ছবি দেখলাম একদম আপনার মতন। আমি বললাম হ্যাঁ। আমি এমনও দেখেছি একজন বিখ্যাত ব্যক্তিকে, আমি নাম বলবো না, তাকে একজন মানে কো প্যাসেঞ্জার এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কে যেন? হুম। হ্যাঁ, এবার এই প্রশ্নটা খুব জটিল প্রশ্ন। হ্যাঁ, খুব আপনি জটিল কি প্রশ্ন। আপনি 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 কে কে? জানো? হ্যাঁ। যাই হোক, আচ্ছা, আমি তো আপনার একটু রুটিনটা কিভাবে পাল্টাই। সাজান? ও আবার তখন সকালবেলায় উঠে লিখবো ভেবেছি অনেকবার, কিন্তু হয় না। হয় না। তার হ্যাঁ। কারণ হচ্ছে যদি 6:30টায় উঠি, প্রথমে 7টায় একবার যে ঘর মোছে, ওই ঘর ঝাড় দেয়, সে একবার উঠিয়ে দেয় 7টার সময়। কেমন? 7টার সময় উঠলাম, ঘরটা ঝাড়ু দেওয়া হলো। আমি তখন বিছানায় চলে গিয়ে ওই মোবাইলের ওই মেসেজগুলো দেখতে লাগলাম। কে কি মেসেজ করেছে, কেমন? তারপরে আবার যদি বসি না এখন আর। হুম, যদি বসতাম তাহলে আরেকটু পরে ঘর মোছার সময় আবার সরিয়ে দিত। হ্যাঁ, জটিল খুব পরিস্থিতি। মুশকিল না? হ্যাঁ, এটাই একদম কিন্তু তাই। রিয়েলিটি, এটাই এটাই reality। রিয়েলিটি। আচ্ছা। সুতরাং ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সেটা হতে হতে লেগে যায় হচ্ছে 8:15। ইতিমধ্যে খবর কাগজ এসে যায়। হুম, খবর কাগজ এসে গেলে তুমি খবর কাগজ না দেখে তো লিখতে বসতে পারো না। খবর কাগজ এসে যায়, চাও এসে যায়। কেমন? এবং খবর কাগজ পড়া হয়ে গেলে পরেই তারপরে বলবে যে আলু তো একটাও নেই। এটা জানা যায় তখন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আলু জন্য গেলাম, কি পেঁয়াজের জন্য গেলাম, কি দুধটা আমি আগের দিন রাত্রেই এনে রেখে দিই জেনারেলি। এইসব এর মধ্যে লেখককে করে বাঁচিয়ে রাখা। 9টা নাগাদ বসবো। হুম, তারপরে ফোন আসে। ফোনও ধরি, একটুখানি লিখলাম, একটু ফোন ধরলাম, আবার ফোন ধরি। ফোন তো অফ করে রাখতে পারি না। হুম, 12:30 1টা অবধি লিখি। যখন অফিস ছিল তারপরে তখন তো চোখ এতক্ষণ বেরিয়ে পারতাম না। সেটা না। এখন পারি। তখন যখন অফিস ছিল তখন আরো আশ্চর্য লাগে কি করে লিখতাম। হুম, এখানে 10টা 10:15টার সময় আসতে হতো, তাকে না। বেরোনোর সময় ঠিক নেই। আগে বেরোলেও আড্ডা মেরে বেরোতাম। কি করে লিখতাম আমি আজও। যেমন আমি ভেবে উঠতে পারি না আমার মারা ওই ঘুঁটে দিয়ে গুল দিয়ে রান্না করে, ধোঁয়ার রান্না করে আর কি, গ্যাস ছিল না। এতজনকে খাইয়ে টাইয়ে অমুক করে তারপরে কাঁথা সেলাই করতো। এটাও যেমন বুঝতে পারি না। বুঝতে পারি। একই ব্যাপার। ঠিক। বাংলা সাহিত্যের এখন যারা বাংলায় লিখছেন, মানে আপনাদের তরুণতর যারা প্রজন্ম, তাদের কেউ খুব জনপ্রিয়। মানে এমন জনপ্রিয় যে আমি অবশ্যই নাম বলব না। হুম, কিন্তু বইমেলাতে, নিউ টাউন বইমেলাতে আমি নিজে স্তম্ভিত হয়ে গেছি যে লেখক ওরকম স্তম্ভিত হন। লেখক মানে আমরা রাজনৈতিক নেতাদের কাট আউট দেখে অভ্যস্ত। হুম। তাই এই নয়? গত বছর 2 আগে হ্যাঁ। 'প্রথম দেখি। এবং ফ্যান ক্লাব আছে। হ্যাঁ, এবং ওটা কোনো বাউন্সারও ক্ষেত্রে আছে। ফ্যান ক্লাবটা নিজেরাই কন্ট্রোল করেন। বাউন্সারও আছে। বাউন্সার আছে। অবশ্যই বাউন্সারও আছে। বাউন্সার আছে সে খবর আমরা সম্প্রতি তো পেয়েছি। আপনার কখনো মনে আ হয়েছে মা যে এগুলো খুব জরুরি। না, তা আমি ঠিক উল্টোটাই বলতে যাচ্ছিলাম। যে আপনার কি মনে হয় এরকম হলে পরে একটা লেখকের আমার পক্ষে কোনো আর ফ্যান ক্লাব আছে বেঁচে থাকা কিন্তু আমার সম্ভব? কোনো ফ্যান ক্লাব না, নেই। সেটা তো আপনাকে হ্যাঁ, আমরা চিনি। কিন্তু আমি বলছি যে আপনার কি মনে হয় যে লেখকের মানে পক্ষে এইভাবে বাঁচা সম্ভব? হয় নাকি বাউন্সার নিয়ে ওইভাবে? কেউ লেখক হতে পারে? মানে হ্যাঁ? এটা কি সম্ভব? বাউন্সার নিয়ে না, বইমেলায় এইসব ঘুরে নিয়ে কেউ বেড়াচ্ছে। লেখক হতে পারে না। তবে একটা তো তত্ত্ব আছে একটা লেখকের, যারা বিশ্বাস করে। আমি এই ৭০ বছর যদি বাঁচি, এই ৭০ বছর আমি সমস্ত রকম ভোগ করে যাব। হুম, আমি তোষামদ ভোগ করে যাব। আমাকে যখন কেউ নিয়ে যাবে ভালো হোটেলে রাখবে। আমাকে যখন কেউ নিয়ে যাবে আমাকে টাকা ছাড়া আমি কোথাও যাব না। এটা আমি ভোগ করে যাব। এরকম করে কেউ হয়তো ভাবে। আমি যেটা ভাবি, আমি তো আমার তৃপ্তি বা আনন্দের জায়গাটা ভাবি। আমি যেখানে আনন্দটা পাবো। আনন্দ তো এইভাবে হয় না। আনন্দ তো তৈরি, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আনন্দ তো ওরকম কালো ক্রিয়েশন জামা পরা নয়। লোক দেখলে কখনোই হয় সরি, না। ম্যানুফ্যাকচার করা ম্যানুফ্যাকচার যায় করা না। যায় না। ক্রিয়েটিভিটি নিয়ে হ্যাঁ, পেতে হয়। আনন্দ তো ম্যানুফ্যাকচার করা যায় না। অনেকেই বলছেন কিন্তু সিরিয়াস পাঠকরা কিন্তু বলছেন যে এখন লেখা পড়তে গেলেই পাচ্ছি হচ্ছে যোধপুর পার্কের বা লেক গার্ডেন্স এর একটা সমাজ,
তাদের কিছু দাম্পত্য সমস্যা, এবং না হলে কিছু এই একটা অতিরিক্ত, বৃত্তর মধ্যে। হ্যাঁ, অতিরিক্ত একটা যৌন সমস্যা এবং হ্যাঁ, সেই তো ধরনের আছেই, সে ঘটনা, তো আছেই, হ্যাঁ। এবং তার সঙ্গে আধুনিকতম কিন্তু সমাজের কিছু জটিলতা। কিন্তু এই যে গ্রাম দেখার চোখ, যে চোখ নিয়ে আজকে আপনি এতগুলো উপন্যাস লিখেছেন এবং আপনার গ্রাম সমসাময়িকরাও শুধু নয়, হ্যাঁ, আমি বলছি লিখেছেন, যে একটা প্রান্তিক জগৎ দেখা, জগৎকে, হ্যাঁ, একটা এইটা। একটা একদম মার্জিনালাইজড সোসাইটিকে তুলে আনা হুম। সাহিত্যে। এই যে পরীক্ষা-নিরীক্ষা ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে, আপনি নিশ্চয়ই যে ভাষায় আপনার অবন্তীনগর লিখছেন, সেই ভাষায় আপনি হলদে গোলাপ লেখেননি। না, আবার হলদে গোলাপের ভাষা কিন্তু জলের উপর পানিতে নেই। সুতরাং এই যে একজন লেখক তার ভাষাটা ভাঙচুর করছেন, প্রত্যেকটা উপন্যাসে তার একটা অন্য ভাষার জন্ম দিচ্ছেন। এখন এবং আপনার একটা বই পড়ার পর আরেকটা বই যখন সুপ্রিয়দা আমরা পড়ি, আমরা কিন্তু এই লেখকের নামটা যদি উল্টে না দেখি বুঝতে পারবো না যে এটাই সেই স্বপ্নময় চক্রবর্তীর লেখা। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এখন যারা লিখছে তাদের মধ্যে এই ডিফারেন্সিয়েশনটা কেন করা যাচ্ছে না? এটা ঠিক আমি বলতে পারবো না। মানে আমি বলতে চাইছি যে একটা নাগরিক বৃত্তে আটকে গেছে, যে বলা হচ্ছে বাংলা উপন্যাস। হতে পারে যারা থ্রিলার লেখে তাদের থ্রিলারের ভাষা একটু অন্যরকম তো না, আমি হবেই। শুধু ভাষা বলছি না, বিষয়। আপনি হ্যাঁ, আপনি হয়তো তো শেষ যারা কিন্তু ক্যালাইডোস্কোপের মতো একটা সমাজকে হ্যাঁ, মানে দেখেছেন। বড় বড় দৃশ্যটাকে না, দেখার চেষ্টা একটা বড় করেছেন। দৃশ্য এখন আমি একদম কোর গ্রামের কথা আমি লিখতে পারবো না, যাবো না, হুম, লিখতে হুম, চাইও না। তার হুম, কারণে আমার সব সম্পর্ক হুম, ছিন্ন হয়ে হুম, গেছে। হ্যাঁ, হুম, এখন আমি যেটা লিখি শহরের কথাই লিখি। হুম, আমি তো এখন অন্য বিষয় নিয়েও লিখি। দেখেন তো। আমি সারোগেট হ্যাঁ, মাদারশিপ হুম, নিয়ে হুম, লিখি। হুম, আমি হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লেখার হুম, চেষ্টা করি হুম, হয়তো। হুম, হুম, হ্যাঁ, এখন যেই নতুন যে একটা যেই সমাজ যেখানে চাকরির কোনো গ্যারান্টি নেই, হুম, ভীষণ রকম একটা ইনসিকিউরিটির মধ্যে আছে, সেরকম ছেলে মেয়েদের নিয়ে লেখার চেষ্টা হুম, করি। হুম, দেখেছি যে এ বিষয়ে আমি অত কমফোর্টেবল হচ্ছি না, বরং আরো কিছু তরুণ ছেলে এর চেয়ে আমার চেয়ে এই বিষয় নিয়ে আরো ভালো লেখা স্বাভাবিক। হুম, সেটা তো লিখছে। স্বাভাবিক। হ্যাঁ, হুম, লেখার ফলে আমি ভাবছি না থাক, এই বিষয়টা ওরাই ওরাই লিখুক। লিখুক। হ্যাঁ, হুম, আমি এ বিষয়ে লিখবো না। আমার এখন যেগুলো প্ল্যান আছে সেখানে এই বিষয়ে ঢুকছি না। আমি তো রেডিও নিয়ে একটা, হুম, বলা যায় রেডিওর হুম, ইতিহাস নিয়ে হুম, একটা লিখবো। হুম, সেটা ১ বছর সময় চলে যাবে। আমি ওই মানে মানে এই যে ধর্ম নিয়ে যে হাবিজাবি সংঘাত, সারা পৃথিবী এ জুড়ে। সারা পৃথিবীতে হুম, সীমাবদ্ধ। এটা আমি কি করে লিখবো আমি একটা ছকে ফেলেছি। আচ্ছা। আচ্ছা, এইটা আমি একটু জানতে চাই। মানে আপনি মানে পুরো একটা লেখা কি বিষয়ে লিখবেন? হুম, কোন, কোন বিস্তারে যাবেন? হুম, মানে কখন কোন অঞ্চলটায় যাবেন? হুম। এইটা আপনার আগে থেকে ছকা থাকে? নাকি আপনি যেমন না, যখন লিখবো ভাবি যে তখন ছকে ফেলি। যেটা আমার ওপর থেকে লেখা সম্ভব আমি এখন ভেতরে না গিয়ে যেমন ধরো আমি বললাম যে ওই ৫ টা এই যে যুগোস্লাভিয়া অঞ্চলের যে হুম, বিশাল এলাকাটা ৫ টা দেশে ভাগ হয়ে গেল। হুম, তো আমি যদি এমন একটা চরিত্রকে ওপর থেকে নিই, সে ওপর থেকেই দেখেছে। হুম, কেমন? যেমন আমি বললাম যখন যুগোস্লাভ কোম্পানি সল্টলেকটা বানায় তখন একটা সাহেব আমাদের সঙ্গে মানে ওখানকার কিশোরদের সাথে গুলি খেলতো, ঘুড়ি ওড়াতো। হুম, একটা মেয়ের সঙ্গে তার আলাপ হলো। সে যখন যুগোস্লাভ কোম্পানিটা গুটিয়ে নিয়ে যখন দেশে গেল, ওকে নিয়ে চলে গেল। এবারে সে তার সঙ্গে থাকলো। তারপরে তার স্বামী মারা গেল। তাকে আরেকজন নাবিক নিয়ে চলে এলো ইন্ডিয়ায়। সেখানে সে বম্বে ব্লাস্ট দেখলো। সেখান থেকে সে, তার স্বামী মুসলমান ছিল। সে পালিয়ে এলো কলকাতায়। এই যে মেয়েটা সে শিক্ষিত নয়। হুম, শিক্ষিত নয় আদৌ। যখন তার বিয়ে হয়েছিল হয়তো ১৬, হুম। ১৭, ১৮ বছর বয়স হতে পারে, নিয়ে চলে গেছে। এই যে শিক্ষিত নয় এই মেয়েটা এতগুলো ধর্মকে দেখেছে তো? হ্যাঁ, ওপর থেকেই দেখেছে। হুম, হুম। কিন্তু দেখেছি। কিন্তু ধর্মের ভালো দিক দেখেছে, হুম, খারাপ দিক দেখেছে হুম, আরো বেশি। তো সেই তার যে পরিজানটা তার যে সেইটা। পরিযান এবং হুম, তাতে হুম, করে তার জীবনটা কি হলো? খুব তার একটা ইন্টারেস্টিং। কোন পথে গেল? মেয়ের সাথে তার কোনো, সে এখন হুম, বম্বেতে একটা মানে সে প্রস্টিটিউশন করে। হুম, 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 একটা বারে গান নাচতো। হুম, এই যে এইটা চরিত্র তো বোঝাই যাচ্ছে তার মধ্যে সংলাপ চলে আসবে আস্তে, আস্তে, হুম। আস্তে, আস্তে। এই যে মনীষা আমরা দেখছি না হ্যাঁ, স্টুডিওতে বসে, হুম, মানে আমার কিন্তু দেখে মনে হচ্ছে দেখতে, দেখতে এটা আমরা তো আমাদের ক্যামেরা নেই, আমরা হুম। দেখাতে পারি না। হ্যাঁ। মানে আমাদের জনের চোখ মাথার দিয়েই মধ্যে একটা দেখানো। গল্প যেন, না, চোখের মধ্যেই কিন্তু হ্যাঁ, চরিত্রগুলো আপনি যেন দেখতে পাচ্ছেন। এবং গল্পটা মানে পুরো তারা যেন এখানে রোটেট আমাদের করছে পিছনে ঘরে। কোথাও হচ্ছে। তারা হেঁটে হুম, বেড়াচ্ছে। তাহলে হুম, কি হয়? আমি ভেতরে না ঢুকেও আমি বুঝতে পারবো যে হুম, ওই মেয়েটার উপলব্ধিটা তো আমি বলতে পারবো যে দেখো হুম,
এই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাস না। সে মেয়েটা তো তোর জীবন দিয়ে বুঝেছে, অথচ 5টা দেশ হয়ে গেল ওখানে। তাদের হানাহানি আজও শেষ হলো শেষ না। হলো না। আচ্ছা, আমি একটু একদম পিছনে যেতে চাই, একদম শুরুর দিকে যেতে চাই। প্রমাতে আপনার প্রথম গল্প বেরোলো। না, প্রমাণ নয়। প্রমায় নয়। আমার প্রথম গল্প অমৃতই বেরিয়েছিল। অমৃতই বেরিয়েছিল এবং তখন আপনার অমৃত প্রথম কিন্তু বই, প্রথম প্রতিস্পর্ধী বই, পত্রিকা। হ্যাঁ, প্রথম ভূমিসূত্র। বই প্রমাণ বেরিয়েছে। ভূমিসূত্র। পবিত্র সরকার সম্ভবত প্রুফ দেখেছিলেন তার। হ্যাঁ, এবং সুরজিৎ ঘোষ বোধহয় কফি হাউসে আপনি প্রস্তাব পেয়েছিলেন এই বইটি করার। আপনি তখন বলেছিলেন যে আমার তো টাকা নেই, উনি তখন বলেছিলেন যে সে নিয়ে ভাবতে হবে না। তো আপনার একদম প্রথম দিকে, মানে আপনি মজা করে এক জায়গায় বলেওছেন যে আমার বই এবং বউ একসঙ্গে এসেছে। সেই দিনগুলো যখন আপনি লেখালেখি শুরু করেছেন, কয়েকটা বই হয়েছে, সদ্য বিয়ে করেছেন, দায়িত্ব বেড়েছে, প্লাস সঙ্গে চাকরি থেকেছে, তখনও আপনি মাঝে মাঝেই একটা চাকরি ছেড়েছেন, অন্য চাকরি করেছেন, আরেকটা চাকরিতে গেছেন। না, চাকরি ছাড়ার প্রত্যেকটার পেছনে একটা কারণ আছে। লেখার জন্য চাকরি ছেড়েছি তা নয়। একটা চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়া, যখন ভূমি রাজস্ব দপ্তরে চাকরি করছেন তখনই আপনি ভূমিসূত্রর বিষয়গুলো আপনার মাথার মধ্যে আসছে। আপনি ওই ভূমির নিত্যতা সূত্র প্রথম নাম দিচ্ছেন আর কি, শক্তির নিত্যতা সূত্রের হাত ধরে। যেখানে চাকরি করছি, যেভাবে আমি বাঁচছি, যে জীবনটা করছি, সেখান থেকে কিছু গল্প উঠে আসছে। যখন আপনি জলের উপর পানি লিখছেন, তার আগে চতুষ্পাঠী লিখেছেন তার প্রথম খণ্ড হিসেবে। এইটার যে দ্বিতীয় খণ্ড একটা লিখতে হবে, এই যে বড় হচ্ছে মানে তারপরে জেনারেশন, যে আর পুরোহিত নয়, এই যে জায়গাটা আসছে, এটা কি যখন চতুষ্পাঠী লিখছেন তখনই মাথায় ছিল যে আমি একটা সিকুয়েল লিখবো? না, তখনই ছিল না। আচ্ছা, এটার যাত্রাটা যদি একটু বলেন, কেন, কবে তখনই মনে ছিল হলো? না। তারপরে তো আমি অন্যান্য উপন্যাস লিখেছি। তারপরে যখন আমাকে আরেকটা বড় করে উপন্যাস লেখার সুযোগ পেলাম, তখন আমি ভাবলাম চতুষ্পাঠীরই সিকুয়েলটা লিখবো আমি। তখন আমি এই পরিসরটাই নিলাম। সবাই প্রায় একমত হয়েছেন যে বাংলা ভাষা প্রায় একটা মৃত্যুর দিকে চলেছে। আবার কেউ কেউ ঘোর প্রতিবাদ করে বলেন যে না, এই তো বইমেলা হবে যখন, তখন বিপুল পরিমাণ বই কিন্তু বিক্রি হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? একটা ভাষা সহজে মানে মরবে না। তার বাংলা ভাষা মরে যাওয়ার ব্যাপারটা একটু মুশকিল। তার কারণ এখনো পর্যন্ত 70% 72% স্বাক্ষর। এটা 100% স্বাক্ষর হবে এবং সাক্ষরতার পর আমাদের এখানকার ওই স্বাক্ষর মানুষের মধ্যে প্রথম শহুরে 30% এর যারা পরবর্তী জেনারেশন, তারা ইংরেজি পড়বে, তারা বিশেষ বাংলা পড়বে না। কিন্তু বাদবাকি 70% যারা আছে, তাদের পরবর্তী জেনারেশন বাংলার সাথে ইংরেজিও পড়বে, বাংলাটাও পড়বে। এবং বাংলায় একেবারে ওই 1400 সাল থেকে সাহিত্যের পুষ্টি হচ্ছে এবং ক্রমশ মান যে খুব পড়ছে সেরকম নয়। বই বিক্রির সংখ্যা তো বাড়ছে বটে। হ্যাঁ, বিক্রি বাড়ছে, খারাপ বইও বিক্রি বেশি হচ্ছে ঠিকই, কিন্তু হচ্ছে। তবে ভালো বইও বেরোচ্ছে, বেশ ভালো বই বেরোচ্ছে, গবেষণার বই বেরোচ্ছে। ওই খুব বড় মাপের কবি খুব কমই আসছে, যাদের প্রত্যেকটা 2-4টে লাইন, যে কোনো কবিতার 4টে লাইন চমকে দেবে। হ্যাঁ, এরকম কবি তো আমাদের আছে, যেই কবিতাই লিখুক না কেন তার 4টে লাইন আমায় চমকে দেবেই দেবে। তো সেরকম কবির সংখ্যা কম এখন। একটা সময় এক গাদা হয়েছিল, গদ্যের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। ওই একসাথে 8-10 জন খুব ভালো লেখক হয়েছিল। তাই তো হয় যখন এবং এই যে আপনি বলছেন যে একসাথে 8-10 জন, এটা নিয়ে আমি একটা অন্য প্রশ্ন আমার মনে হচ্ছে যে একজন লেখক তো শুধু লেখেন না, তাকে এক লাইন লিখতে গেলে 100 লাইন পড়তে হয়। এটা আমরা সবাই বলে থাকি, আর এটা বেসিক নিয়ম। তো স্বপ্নময় চক্রবর্তীও প্রচুর পড়েছেন এক সময়। না, আমি যেটা পড়েছি সাহিত্য যে খুব বেশি পড়েছি তা নয়। আচ্ছা, আমার সাহিত্য পাঠ খুব খারাপ, খুব খারাপ। কি মূলত গবেষণাধর্মী লেখা পড়তে আমি মূলত গবেষণাধর্মী লেখা পড়তে ভালোবাসি। এবং এখনো কি আমি নন ফিকশনই পড়ি বেশি। এখনো কি যারা সহলেখক, সহলেখিকা, তারা কি লিখছেন? না, তারা কিন্তু মানে সাহিত্যই বেশি পড়েন। এখন আমি সহলেখকদের লেখা পড়ি না, বরং তরুণদের লেখা পড়ার চেষ্টা করি। আচ্ছা, কারণ সহলেখকদের লেখার ধাঁচ মোটামুটি আমি বুঝে গেছি। এইটাই হচ্ছে আমি বলতে চাইছিলাম, একটা ধাঁচে যখনই ফেলা যায় কোনো লেখককে, তখনই কিন্তু তার একটা সমস্যা। এইবারে আমি একটা প্রশ্ন করে আমরা এবার আলোচনায় ইতি টানবো। এক ধরনের লেখক আছেন বা ছিলেন যাদের কিন্তু একটা বাক্যের গঠনটায় মনে হতো যে একটা খুব সুন্দর বাক্য লিখছেন, মানে একটা খুব মেমোরেবল একটা লাইন হতে যায়। কিন্তু তার পরবর্তী জেনারেশনে আপনারা যখন লিখতে এলেন, আপনার লেখায় বা রমানাথ রায়, এই যে সময়টায় আমি দেখলাম এমন ভাবে বাক্য লিখছেন
যে আপনার যেন উদ্দেশ্য শুধুমাত্র আখ্যানটাকে সামনে রাখার এবং পরিমণ্ডলটাকে আমার ভেতরে তৈরি করে দেওয়া। তৈরি করে দেওয়া। আপনি কিন্তু লাইন দিয়ে বাংলা বাক্য দিয়ে হাততালি তোলার কোনো চেষ্টা করছেন না, মানে এইটা হুম। নেই কোথাও। ভুল একদম বলছেন। ঠিক। বাক্যের অলংকার আর কি, হুম। ওই গয়নাগাটি। হুম। হ্যাঁ, বাক্যের মধ্যে অত গয়নাগাটি বসাতে চাই না। এটা ওই সচেতন ভাবেই চান না। হ্যাঁ, হ্যাঁ। ওই একটু কাজল, হালকা লিপস্টিক আর অমুক শাড়ির ছোট্ট টিপ। মতন। হ্যাঁ, ছোট্ট টিপ। তো সেইভাবেই বাক্যগুলোকে সাজাই। হুম। হুম। আর প্রচন্ড আবেগের জায়গাটা আমি পরিহার করি। আবেগটাকে ডিল করাটা প্রচন্ড কঠিন। ঋত্বিক ঘটক পারতেন যেটা। হুম। আমি সেটা সেভাবে পারি না। বরং এখানে গুরু আমার সত্যজিৎ রায়। হুম। সেখানে তিনি আবেগের মুহূর্তগুলোকে অন্যভাবে ডিল করতেন। সেই হরিহর হুম। মারা গেল, পায়রা উড়িয়ে দিয়ে পায়রা ছেড়ে উড়িয়ে দিলেন। দিয়েছিলেন। দুর্গার মারা যাওয়ার পরে সেই তার সেনাই সর্বজয়ী মারা যাওয়ার পরে ঘটিটা গড়িয়ে ঘটিটা চলে গড়িয়ে চলে গেল। চলে গেল। তো আমিও সাউন্ড ব্যবহার করি লেখায়। হুম। কখনো খুবই করেন। হ্যাঁ। প্রেসার কুকার, কখনো হুম। টিউবওয়েলের খটাস খটাস শব্দ, হুম। কখনো কাঁচের গ্লাস ভেঙে যাওয়া। হুম। এই ঘটনার মধ্যে আছে, ঘটনা ন্যারেট করছে, গল্প হচ্ছে, হুম। হাত থেকে কাঁচের গ্লাস ঝনঝন ভেঙে গেল। হুম। কোনো মানে যখন পাঠক পড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু শব্দটাও শুনতে পাবে। হুম। পাবে। হ্যাঁ। জীবনানন্দের কবিতায় যেমন রঙও দেখতে পেত, পায় হুম। মানুষ, হুম। রং হুম। দেখতে পায়, গন্ধও পায় অনেক শব্দও সময়। শুনতে পায়, শিশিরের হ্যাঁ, শব্দ শুনতে পায়। হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ। আমি অতটা না হলেও চেষ্টা করি যে ভাষার সঙ্গে আরো কিছু কিছু এলিমেন্ট যেগুলো ভাষা ডিরেক্টলি দিতে পারে না, কিন্তু কিন্তু এটা দৃশ্যের ব্যঞ্জনা তৈরি করতে পারে। হ্যাঁ, তৈরি করতে পারে। আপনি তো মানে আমাদের এই অনুষ্ঠান বেশ কয়েক লক্ষ লোক শোনেন। হুম। হয়তো আমরা কেউ জানি না কোনো একটি 15 বছর, 16 বছর, 17 বছর বা 18 বছর এই অনুষ্ঠানটা শুনতে শুনতে ভাবছে যে আমার তো লিখতে ভালো লাগে, আমি তো লিখে আনন্দ পাই, আমি অঙ্ক করে পাই না। তার জন্য আপনার কোনো বার্তা আছে নতুন বছরে? সামনের দিকে বা ধরুন তাকানোর যারা কোনো সবে বার্তা? লিখতে শুরু করেছে, হ্যাঁ, মানে আমি হ্যাঁ, একদম টেক হোম মেসেজ প্রথম আছে। কথা হচ্ছে যে আমি তাদের সেই বার্তা দেবার যোগ্য কিনা সেখানেই তো আমার সন্দেহ আছে। বার্তা দেবার যোগ্য মানে আমি জ্ঞান দেবো আর কি। তবে এইটুকু দেখেছি যে লেগে থাকতে হয়। আমি সেই 22 বছর বয়স থেকে কি তারও আগে থেকে লেগেছিলাম। হুম। এটা ওটা সেটা অনেক কাজ করেছি। হয়তো নানা রকমের পরীক্ষা দিয়েছি, চাকরি বাকরির চেষ্টা হুম। করেছি, চেঞ্জ করেছি, চাকরির পরীক্ষা দিয়েছি, নানা ধরনের চাকরি করেছি। সবই ওই যে লিখবো বলে, অভিজ্ঞতা সঞ্চয় করবো বলে চাকরি চেঞ্জ করেছি তা নয়। তা না। নয়। হ্যাঁ, হুম। ঘটনাচক্রে হয়েছে। নানান কারণে আমার চাকরি হুম। চেঞ্জ করতে হয়েছে। আর তখন কেন যেন পেয়েও যেতাম। তো যাই হোক, মানে টেনাসিটিটাই আসল লেখালেখির হ্যাঁ, এই ওটাই মঞ্চে আসল। টিকে থাকতে গেলে, হ্যাঁ, ধারাবাহিকতা রাখতে গেলে। লেখা এটা ভালোবাসতে হবে। এখন আমি যদি ছবি আঁকতে পারতাম ভালো। অনেকে আছেন না, কেউ ছবিও আঁকেন, গানও করেন, সুরও দিতে পারেন, সবকিছু পারেন। হুম। তো আমি তো আর সবকিছু পারি না, শুধু যদি লেখাটুকু পারি আর কি। আপনার মনে হয় কখনো যে আপনার লেখা থেকে ছবি হোক? লেখা থেকে ছবি হোক, আগে খুব ভাবতাম, এখন আর ভাবি না। লেখা থেকে ছবি এখন তো হলে নানা রকম হচ্ছে আবার। হচ্ছে, লেখা থেকে ছবি হলে আমার কি লাভ যায় আসে? আচ্ছা, এখন আর আপনার লেখাটা যায় অনেকটা আসে না। কম্প্রোমাইজ হয় সেক্ষেত্রে। হ্যাঁ, হয়। আর হুম। কি হবে? লেখাটা তো থাকে। হুম। আর যদি ভালো হয় এবং ছবি হলে পরে সেই ছবি টেলিভিশনে আরো বেশিবার আপনাকে তখন যেতে হবে অবশ্য। হ্যাঁ, সেই তখন আবার ছবি ওই সব হচ্ছে প্রশ্ন শুনতে হবে। ছবি, পথের পাঁচালী, সত্যজিৎ রায়ের ছবি। হুম। বিভূতিভূষণের কিছু যায় আসে না যদি পথের পাঁচালী না হতো। না, হয়েছে, কয়েকটা ছবি হয়েছে। আমি তো একটা মানে লেখার সময় হয়তো 2000 টাকা পেয়েছি, ছবি হলে 25,000 টাকা পাবো। হ্যাঁ, আর তাছাড়া বই প্রচুর এই বিক্রি একটা হবে আর কি। ব্যাপার। এটা ঠিক, প্রকাশকের লাভ হবে। হুম। অনেক শ্রোতা এক সময় তো এই মাইকে অনেক কথা বলেছি এখানে। আরে ওই লোকটাই তো যার কথা শুনতাম। আমি একটা শেষ প্রশ্ন করে ছেড়ে দেবো। সেটা হচ্ছে সেই লোকটা, এই যে ওই লোকটা, এই লোকটা পেছনে লুকিয়ে থাকা স্বপন চক্রবর্তী, তাকে কি আপনার এখনো মনে পড়ে? হ্যাঁ, আমার এই লোকটার পেছনে স্বপন চক্রবর্তী তো বারবার আমার ব্যাংকের চেক ভাঙাতে গেলেই মনে পড়ে। নামটা হঠাৎ পাল্টাতে হলো কেন? যদি খুব ছোট করে বলেন আমাদের। আমার নাম স্বপন চক্রবর্তী বাবা রেখেছিল। হুম। পার্টিশনের 5 বছর পরে জন্ম। তখন বাবাদের মনে ওর স্বপ্ন, ডিভিসি হচ্ছে, স্টিল ফ্যাক্টরি হচ্ছে, নতুন ভারত। তখন অনেক স্বপন হয়েছে। তখন হুম। অনেক স্বপন।
বাবারা নাম লিখেছে, যেমন হুম। ওই স্বাধীনতা কিন্তু আপনি সংগ্রামের আগে স্বপ্নময়ই থাকলেন শেষ অনেকে পর্যন্ত। সংগ্রাম নাম রাখতো, হুম। স্বাধীন, স্বরাজ, এখন কেউ হ্যাঁ। নাম রাখে স্বাধীন হুম। স্বরাজ। তো যাই হোক, তারপরে অনেকগুলো স্বপন হয়ে গেল। একজন কবি স্বপন হলেন, একজন প্রাবন্ধিক স্বপন হলেন, তিনি পরবর্তীকালে বিখ্যাত যাদবপুরের অধ্যাপক হলেন, স্বপন চক্রবর্তী। হুম। আমার থেকে হয়তো 2-1 বছরের ছোট। আবার 2-1 জন স্বপন চক্রবর্তী আমার চেয়ে 2-1 বছরের বড়। এরকম অনেক গন্ডগোল হতো এবং সবচেয়ে কোনটা Confusion কার তৈরি লেখা হতো, সেটা confusion। বোঝা যেত বোঝা না। যেত না। সবচেয়ে মুশকিল হতো যে একটা জায়গায় একটা একটা মানে পড়ার ওখানে গল্প হুম। পড়া হচ্ছে। আমার একটা গল্প পড়ে দিলেন একজন। স্বপন চক্রবর্তী। তারও নাম স্বপন চক্রবর্তী। হুম। তাকে যখন ধরলাম, তবে লেখকের পক্ষে হুম। স্বপ্নময় এই নামটা কিন্তু অনেক বেশি হ্যাঁ, ব্যঞ্জনাত্মক। অনেক বেশি তখনই নামটা অনেক চেঞ্জ বেশি করলাম ব্যঞ্জনাত্মক। আমি। এটাও আপনার একটা অদ্ভুত এটা কে সৃষ্টি। করেছে তার ৫ জন দাবিদার আছে। আচ্ছা, ও আপনি হ্যাঁ। আপনি করেননি? নিজে করেননি? না, ৫ জন বলেছে এই নামটা চেঞ্জ কর। আমি বললাম নামটা চেঞ্জ করতে হবে রে। নইলে মুশকিল হচ্ছে। হ্যাঁ। আমাদের বাংলার হ্যাঁ, মাস্টারমশাই হ্যাঁ। আমার মানে আশীর্বাদ করে বললেন, "কি ভালো কবিতা লিখেছিস।" আমি বললাম, "আরে না, আমি ওটা লিখিনি।" হ্যাঁ। বুঝতে পেরেছি। আরেকজন স্যার বললেন, "তুই তো ইংরেজিতে ৪৫ এর বেশি কোনোদিন পাসনি। তুই এলিয়ট নিয়ে লিখলি কোত্থেকে রে?" হ্যাঁ। যাই হোক, আমরা আজকে আপনাকে কাছে পেয়েছিলাম আজকের দিনের জন্য। আমাদের অনেক, অনেক, অনেক শুভেচ্ছা এবং সৌভাগ্য যে আপনার সাথে আজকের দিনে কথা বলা গেল। খুব ভালো থাকবেন। অনেক ঠিক আছে। আমাদের দিক তোমাদের থেকে অনেক শুভেচ্ছা রইল। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন এবং নিশ্চয়ই আবার কখনো কথা হবে।